তো বন্ধুরা, একটি নির্জন প্রহর চায়ের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। তাহলে শুরু করি। নিজের দেবরের স্থানে ওশানকে দেখে যতটা আশ্চর্য হয়েছি, ততটা আশ্চর্য আমি নিজের বরের স্থানে রোশন স্যারকে দেখেও হইনি। জীবন সিনেমার থেকেও ভয়াবহ, কঠিন, মর্মান্তিক, নাটকীয়। একটা মানুষের, ভালো মানুষের আড়ালে এতটা কুৎসিত রূপও থাকতে পারে বুঝি? অতি চেনা মানুষের কুৎসিত রূপ সামনে আসার থেকে বোধহয় না আসাটাই বেটার। তাহলে মিথ্যে করে হলেও ভালো থাকা তো যায়। সমস্ত শরীর আমার অসর, অবশ হয়ে আসছে, বুকের মাঝে দুরুম দুরুম করছে। কখনো কি ভেবেছিলাম ওশানকে কখনো বিবাহিত রূপে বাচ্চা সহ দেখব? সমস্ত শরীর আমার কেমন যেন অস্থির হয়ে উঠছে। ইচ্ছে করছে এখনই গিয়ে ওশানের কলার চেপে ধরে পায়ের স্যান্ডেল খুলে মন মতো জুতা পিটা করি। পৃথিবীর কোনো শাস্তি কম নয় ওশানের জন্য। আমি ভাবনার গভীর অতলে হারিয়ে গিয়েছি। এরই মাঝে রোশন স্যার গম্ভীর আর রাগী কণ্ঠে ওনার আম্মাকে ডাকলেন। আম্মা! রোশন স্যারের ডাকটা এতটাই ভয়াবহ ছিল যে রোশন সিদ্দিকী ভিলার প্রতিটা ইট পাথরও যেন কেঁপে উঠল। আতিয়া পারভিন ছেলের হুঙ্কারে ছুটে এসে ভয় ভয় মুখে এসে বললেন, কি হয়েছে বাবা, তুমি ঘর থেকে বাইরে কেন? রোশন স্যার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ওনার ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, আম্মা, তোমার ছেলেকে লাস্ট বারের মতো একটা কথা ক্লিয়ার অ্যান্ড ক্লিয়ারলি জানিয়ে দাও। ওকে তরির সঙ্গে ঘর সংসার করতে হবে। তা না হলে যেন ও এই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, আর না হলে আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। তরির সাথে কোনো অন্যায় আমি মেনে নেব না, আর এটা আমার ফাইনাল কথা। ওশানকে দেখে, ওশানের আম্মাকে দেখে মনে হচ্ছে রোশন স্যারকে সবাই ভয় পায়। কেউ চোখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না। ওশান মাথা নিচু দিকে তাকিয়ে বলল, ভাইয়া, জোর করে আর কত ওই মেয়েটার সাথে আমাকে থাকতে বাধ্য করবে? ও একটা আনকালচার, অশিক্ষিত। ওর সাথে আমার কোনো কিছুই ম্যাচ করে না। রোশন স্যার থমথমে মুডেই বললেন, আর কত মানে? যতক্ষণ তোমার দেহে প্রাণ আছে ততক্ষণ। বিয়েকে কি ছেলে খেলা পেয়েছো তুমি? আর তোমার ওয়াইফ অশিক্ষিত কেন? আনসার মি। তোমার কি স্বামী হিসেবে দায়িত্ব ছিল না তোমার ওয়াইফকে শিক্ষিত করা? কেউ শিখতে না চাইলে আমি কিভাবে শেখাবো? ওই অশিক্ষিতের সাথে আমার পক্ষে কোনোভাবেই থাকা সম্ভব নয়। তোরই কেন লেখাপড়া শিখতে চায়নি গড নোজ, বাট তুমি কি নিজেকে শিক্ষিত দাবি করো? মিনিমাম কোনো শিক্ষা আছে তোমার? নেক্সট যদি আমার সামনে কখনো পড়ে তুমি তোরির সাথে কোনো রূপ বাজে ব্যবহার করেছো, ডোমেস্টিক ভায়োলেন্সের কেস তোরির হয়ে আমি দেব। ভাইয়া, আজ কিন্তু আমার কোনো দোষ ছিল না। আমি সারাদিন কোথায় ছিলাম, কেন তোমার বিয়েতে উপস্থিত হতে পারিনি সেটা নিয়ে জেরা করছিল। আমি তো বলেইছিলাম এক বন্ধুর মা মারা গিয়েছে। তোমার ওয়াইফ হিসেবে সে রাইট ওর আছে। আর যদি একটা সাউন্ড শুনি আমি এ বাড়ির মানুষ সহ সব কিছুতে আগুন জ্বালিয়ে দিব। আমি ক্লান্ত, এখন ঘুমাবো। আতিয়া পারভিন ওশানকে ফিসফিস করে বলছে, আজ না কতবার নিষেধ করেছি বাড়িতে যেন টু শব্দ না হয়। আজ তোমার ভাইয়ার বিয়ের দিন, অনেক কষ্টে বিয়েতে রাজি করিয়েছি, দিনটা নষ্ট না করলে হচ্ছিল না। আম্মা, যা বলার তরিকে বলো। আতিয়া পারভিন তরির কাছে গিয়ে দাঁত কিরমির করে বলল, আর তুমিও আছো তরি, সব কিছুতে বাড়াবাড়ি না করলে হয় না। রোশন স্যার ওনার আম্মার দিকে তাক করে বললেন, আম্মা, তরিকে কিচ্ছু বলবে না। এতক্ষণ তাদের পারিবারিক নাটক দেখে মনে পড়ল, রোশন স্যারের মুড নিজের ভাইয়ের সাথে নাটক করলে তো আমার সাথে পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি করবেন। আল্লাহ, এই বেডা বুইরা খাটাস তো কলেজে থেকে 3 গুণ তেজি নিজের বাড়িতে। সারা, তোকে ভেঙে পড়লে হবে না। তোকে বাংলা সিনেমার মিনমিন করা নায়িকাদের মতো অভিনয় করলে হবে না। এই তেজি মানুষকে তুই ভয় পেলে আরো পেয়ে বসবে। সে যদি বুনো ওল হয় তোকে বাঘা তেঁতুল হতে হবে। মনে মনে কি কি বলবো, কিভাবে ওনার সাথে তর্ক করব, কিভাবে ঝগড়া করব, সবকিছু প্র্যাকটিস করে নিলাম। শুধু আমাকে একবার কিছু বলুক, আমিও শুনিয়ে দেব আগেকার যুগের শিক্ষকরা ছিলেন পিতার বয়সী, আর এখনের শিক্ষকরা লুচু নাম্বার 1। যুগ আপডেট হয়ে তারা হয়ে গিয়েছে বরের মতো। ওশান স্যার দরজার কাছে এগিয়ে আসতেই আমি হুড়মুড়িয়ে ঘরের ভিতরে প্রবেশ করতে যেতেই পায়ের নিচে শাড়ি পরে হুমড়ি খেয়ে পড়লাম। মানে কি, এসব কি হচ্ছে আমার সাথে? বাসর ঘরে নিজের বরের সামনে কোনোদিন কোনো মেয়ে আচার খেয়েছেন? না, খায়নি তো। এই অসাধ্য সাধন করে আচারটা আমাকেই খেতে হলো। দুনিয়ার যত সব উদ্ভট কাজ আমার দ্বারাই সম্ভব। রোশন স্যার দ্রুত এগিয়ে এসে বললেন, এ কি, পড়লেন কিভাবে? ইস, কি সর্বনাশ, লাগেনি তো কোথাও? আমি মাটিতে মুখ থুবড়ে পড়ে আছি, একদমই উঠছি না।
জাস্ট ইমেজিন আপনি বাসর ঘরে বরের সামনে আচার খেয়েছেন। দেখবেন এর থেকে বাজে লজ্জাকর অবস্থা আর নেই। রোশন স্যার আমার হাত ধরে টেনে তোলার চেষ্টা করলেন। আমি মুখে হাত দিয়ে উঠলাম। মুখ ঢেকে রেখেছি, কিভাবে ওনাকে ফেস করব বুঝতে পারছি না। রোশন স্যার আমার মুখে হাত দেওয়া দেখে বললেন, দেখি নাকে ব্যথা পেয়েছেন? বলেই আমার মুখ থেকে হাতটা সরালেন। আমি যে ওনাকে আগে থেকেই দেখে ফেলেছি এটা বুঝতে দেওয়া যাবে না। ওনাকে দেখে আকাশ থেকে পড়েছি, বিশাল অবাক হয়েছি, এমন একটা ভাব করতে হবে। আমার মুখ থেকে হাতটা সরানোর সময় আমি একদম চোখ মুখ খিচে বন্ধ করে রইলাম। আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকানোর চেষ্টা করলাম। উনি ভয়ানক মুডে তাকিয়ে আছেন আমার মুখের দিকে। মনে হচ্ছে ওনার জীবনের অপছন্দনীয় কাউকে দেখছেন। এবার আমিও পুরো খুলে তাকালাম। একই সাথে দুজনে উচ্চারণ করলাম। উনি বললেন তুমি, আর আমি বললাম আপনি। এবার রোশন স্যার সাথে সাথে হাত কপালে চালিয়ে দিয়ে বললেন, ওহ শিট, শেষ পর্যন্ত কিনা তোমার মতো একটা অসভ্য মেয়ে জুটলো আমার কপালে। শেষ পর্যন্ত কিনা আমার কপালে আপনার মতো একটা গম্ভীর বুইরা জুটলো। কি এমন পাপ করেছিলাম জীবনে যে আপনার মতো একটা মানুষের সাথে আমার বিয়ে হলো? উনি তীব্র বিরক্তি নিয়ে বললেন, আমার মতো মানে? হোয়াট ডু ইউ মিন? আর পাপ তুমি করবে কেন? পাপ আমি করেছিলাম নিশ্চিত, না হলে আমার কপালে এমন অসভ্য বেয়াদব মেয়ে জোটে? দেখুন, এটা আপনার ক্লাসরুম না যে এখানে ভদ্রতা শেখাবেন। তাই ভুলেও আমাকে অসভ্য টসভ্য বলবেন না, এটা আমি একদম সহ্য করব না। ক্লাসরুমে তো পেছনের বেঞ্চে বসে এমন ভাবে থাকো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো না, আর এখানে বেয়াদবের মতো তর্ক করছো। আমাকে সেই সব মেয়ে ভাবলে ভুল করবেন। আমি চুপচাপ মানুষের কথা হজম করা মেয়ে না। আর আমাকে বেয়াদব বলছেন কেন আপনি? আপনার জন্য অধ্যক্ষ স্যার আমার বাড়ির নালিশ জানিয়েছিল, সেসব আমি ভুলিনি। আমার কলিগরা যদি জানে সেই সমালোচিত মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে, তারা কি ভাববে? আমার ইজ্জত মান সব শেষ। আর আমার ফ্রেন্ডরা যদি জানে আপনার সাথে আমার বিয়ে হয়েছে, তাহলে কি আমার মান সম্মান থাকবে? এত মান সম্মানের ভয়। বিয়ের আগে কার সাথে বিয়ে হচ্ছে জানতে চাওনি কেন? আপনি জানতে চাননি কেন? আমি তোমার মতো বেয়াদব নই যে বড়দের কথার বিরুদ্ধে যাব। তাহলে শুনুন, আমিও আপনার মতোই ভদ্র, তাই বড়দের বিরুদ্ধে যাইনি। আমার ঘুম পাচ্ছে, গুড নাইট। আমাকে অশুভ নাইটের শুভেচ্ছা জানানোর রিকোয়েস্ট করছি। নাইট আর কোনোদিন শুভ হবে না আমার। বলেই রোশন স্যার আলমারি থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলেন। ওনার দিকে তাকিয়ে দেখি মারাত্মক সুদর্শন দেখাচ্ছে ওনাকে। উনি বিছানায় এসে শুয়ে পড়ে বললেন, আমি ক্লান্ত, লাইট অফ করে দাও। ঘুম পাচ্ছে আমারও, ঘুমাবো কোথায়? জায়গা না পেলে খাটের নিচে যেতে পারো, বারান্দা, বাথরুম, যে কোনো জায়গায় যেতে পারো। আই হ্যাভ নো প্রবলেম। অচেনা জায়গায় ভয়ও লাগছে, কি করব বুঝতে পারছি না। রুমের মাঝে খাম্বার মতো দাঁড়িয়ে আছি। উনি কিছুক্ষণ পরে বললেন, বাংলা মুভি দেখো তাই না? কেন? মানে ফ্লোরে ঘুমানোর প্ল্যান করছো? এটা কোনো শুটিং স্পট নয়। বিয়ে হয়েছে আমার সাথে তোমার, তাই চুপচাপ খাটে এসে শুয়ে পড়ো। তোমার রাইট আছে খাটে ঘুমানোর। আস্তে করে গিয়ে গুটি সুটি মেরে শুয়ে পড়লাম। উনি উল্টো দিকে ঘুরে শুয়ে আছেন। এরই মাঝে আবার সমস্যায় পড়লাম। এবার বোধহয় মান ইজ্জত কিছুই থাকবে না, যা হতে চলেছে। পেটের মাঝে কেমন বুড়বুড় করছে, বুঝতে পারছি এটা কিসের লক্ষণ। চেপে রাখার মারাত্মক চেষ্টা করতে ফুস গেল। রোশন স্যারের বুঝতে বাকি নেই কিসের শব্দ। এখানে শেষ নয়, আরো আছে। সব সীমা অতিক্রম করে বিকট শব্দে বায়ু দূষণ হয়ে গেল। মানে এমন লজ্জা আমার বাপের জন্মে পায়নি। ইচ্ছে হচ্ছে 70 গজ মাটির নিচে পুঁতে যাই আমি। ঘুরে তাকিয়ে দেখি রোশন স্যার অদ্ভুত ভাবে তাকিয়ে আছেন আমার দিকে। চোখে চোখ পড়তেই সে কি লজ্জা। উনি বালিশ আর পাতলা কাঁথাটা নিয়ে আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে বিছানা ছেড়ে উঠে রুমে রাখা লম্বা মেরুন কালারের ডিভানে গিয়ে শুয়ে পড়লেন। উনি উঠে যেতেই আমি জানালা খুলে বাইরে থুতু ফেলতে গেলেই সেই থুতু জানালার গ্রিলে লেগে গেল সম্পূর্ণটা। উনি আবারও ডিভান থেকে উকি মারলেন আমার দিকে। কি অদ্ভুত সে চাহনি। বন্ধুরা, তৃতীয় পর্ব খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।